হ্যালো গাইস, সবাইকে আমাদের এই চ্যানেলে আবার স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 9 এর অন্য একটি সেটের ১ নম্বর ও ২ নম্বরের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো যারা নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই করে নিচে কমেন্ট করতে ভুলবে না। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের টপিক হচ্ছে ক্লাস 9 এর যে আমাদের ১৯ নম্বর সেট, সেই ১৯ নম্বর সেটের যে ১ নম্বর আর ২ নম্বর কোয়েশ্চেন সেইগুলো আমরা করব। ঠিক আছে? তো চলো সেগুলো শুরু করি। দেখো, এখানে ১ দাগে কি বলেছে? ১ এর ১ দাগে বলেছে যে 2x প্লাস 3y 0 সমীকরণের লেখচিত্রটি হলো x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, মূল বিন্দুগামী না এত বিন্দুগামী। দেখো, যখনই এইরকম অঙ্ক থাকে না তখন এইগুলো চেক করতে হয়। কোনগুলো? না, এইগুলো চেক করে যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে কেমন হবে? x অক্ষ এইটা, y অক্ষ এইটা, x অক্ষের সমান্তরাল মানে এই বরাবর যাবে, তাই না? তার মানে x ইকুয়ালস টু কনস্ট্যান্ট হতে হবে। আর y অক্ষের সমান্তরাল হলে y ইকুয়ালস টু কনস্ট্যান্ট হতে হবে। আর আর একটা কি? মূল বিন্দুগামী। আর মূল বিন্দুগামী হলে সেটা অবশ্যই 0,0 বিন্দুগামী হতে হবে। ঠিক আছে? সেটা অবশ্যই 0,0 বিন্দু দিয়ে তাকে স্যাটিসফাই হতে হবে। তাহলে দেখি এটা কত দিয়ে স্যাটিসফাই হবে? এটা দেখেই বোঝা যায় যেহেতু 2x plus 3y equals to 0 আছে, তার মানে অবশ্যই করে না কত হবে? এটাও 0 হবে, এটাও 0 হবে। যখনই এটা 0, 0 বসাবো তখনই কিন্তু এটা স্যাটিসফাই হবে। আরো দেখো, এইভাবেও কিন্তু হতো -3 আর এটা 2, অথবা এটা হতো 3, এটা হতো -2। এক্ষেত্রেও কিন্তু স্যাটিসফাই হতো। দেখো, -3 যখন বসাতাম আমি এখানে, তাহলে -6, এখানে হতো +6 = 0 হতো। এখানে 3 বসালে 6, এখানে -2 বসালে -6, এটাও কিন্তু স্যাটিসফাই করতো। তাহলে যদি অপশনে -3, 2 থাকতো, বা যদি থাকতো 3, -2, আ তাহলেও কিন্তু অ্যান্সার এগুলোও কিন্তু হতে পারত। কিন্তু এখানে যেহেতু নেই, এখানে কোনটা আছে না 0,0 বিন্দুগামী আছে, অর্থাৎ মূল বিন্দুগামী। তার জন্য এটা কোন অপশন হয়ে যাবে সঠিক? মূল বিন্দুগামী, অপশন সি হয়ে যাবে সঠিক। ঠিক আছে? এটা হলো আমাদের ১ এর দাগের। দেখো, ২ এর দাগে কি বলেছে? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত বলেছে 4:5 হলে লাভের শতকরা হার কত হবে? তাই না? তাহলে ক্রয় মূল্য যদি 4 হয় আর যদি বিক্রয় মূল্য 5 হয়, তার মানে সেখান থেকে আমি বলতে পারি সিপি আমাদের কত না 4x, এসপি আমাদের কত না 5x। তাহলে এখান থেকে প্রফিট বা লাভ কত? লাভ বা প্রফিট কত? প্রফিট আমাদের x। আর তাই যদি হয় তাহলে লাভের এখানে কি বলেছে? লাভের শতকরা হার, তাই তো? তাহলে শতকরা লাভ কত হবে? শতকরা লাভ, দেখো, x/4x into 100, তাহলে x x কাটলো, এটা হলো 25। তাহলে শতকরা লাভ কত না 25 টাকা। তারপরে দেখো 8 to the x plus equals to যদি 32 টু দি পাওয়ার যদি y হয় তাহলে y is to x কত হবে? তো এখানে আমাকে সূচকের নিয়ম অ্যাপ্লাই করলে সহজে হয়ে যাবে। তাহলে এখানে আমি বলতে পারি 8 টু দি পাওয়ার x কে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 তার পাওয়ারে x ইকুয়ালস টু, এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 তার পাওয়ারে y। তাহলে এটা লেখা যাবে 2 টু দি পাওয়ার 3x ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 5y। যেহেতু বেস সেম আছে তাহলে আমি বলতে পারি অতএব 3x ইকুয়ালস টু কত না 5y। তাহলে এখান থেকে বলতে পারি y by x equals to কত না 3/5। কোন অপশনটা সঠিক হবে? না অপশন বি। দেখো পরের দাগে, ৪ দাগের কোশ্চেনে কি বলছে দেখো, এত এত সমীকরণ দুটির একটি অনন্য সমাধান থাকবে কখন? আমরা জানি কখন থাকবে না যদি a1 by a2 not equals to কি হয় না b1 by b2 হয়, তাই না? তাহলে a1 by a2 কত আছে? a1 by a2 আছে 3/k not equals to b1 কত আছে? b1 আছে -2, আর b2 কত আছে? b2 আছে -6। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, এটা কাটলে হলো 3। তাহলে k equals to সরি not equals to 9। এই k not equals to 9 মানের জন্য কি হবে না এর একটা অনন্য সমাধান থাকবে। তারপরে 5 দাগ, দেখো কি বলছে, পি কিউ আর একটি এত সেমি অভিযোগ সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে, সমবাহু ত্রিভুজ যার ভর কেন্দ্র বলে দিয়েছে পি ওর দৈর্ঘ্য কত হবে।
তা আমরা জানি, আমরা যদি একটা ছবি এঁকে এটা করি তাহলেই সুন্দর হবে। দেখো, এটা একটা সমবাহু ত্রিভুজ। এবার ভরকেন্দ্র বলেছে। যেহেতু ভরকেন্দ্র বলেছে, তাই ভরকেন্দ্র আঁকতে গেলে আমাদের কি দরকার? অবশ্যই করে আমাদের একটা মধ্যমাও দরকার। আমরা একটা মধ্যমাই আপাতত এঁকে নিলাম, বা যদি দুটো মধ্যমা আঁকতে চাই আঁকতেই পারি, কোনো সমস্যা নেই। এই বিন্দু হবে, এটা হচ্ছে ভরকেন্দ্র এ বি, আর এটা হচ্ছে সি, সরি এটা পি কিউ আর ছিল, এটা পি, এটা কিউ, এটা আর। পি কিউ আর ত্রিভুজের আহ ভরকেন্দ্র আমাদের বলে দিয়েছে, এটা আমাদের ও। এটা যেহেতু বলেনি, এটা মনে করো এস, এটা মনে করো টি। তাহলে বলো, তাহলে পিটি দৈর্ঘ্য কত হবে? পিটির দৈর্ঘ্য কত হবে? না আমরা জানি এটা হচ্ছে উচ্চতা, এটাই মধ্যমা, তাহলে এর দৈর্ঘ্য কত হবে? √3/2 ইন্টু যে কোনো একটি বাহু, যেহেতু সমবাহু তাই যে কোনো একটি বাহু। বাহু কত? না 12। তাহলে এটা কত হবে? 6 = 6 √3। এত কি আছে এখানে? এককটা দেওয়া আছে, এককটা দেওয়া থাকলে আমি লিখে দেবো সেন্টিমিটার। ঠিক আছে, এটা যেহেতু 12 সেন্টিমিটার আছে তাই এখানে লিখে দিলাম 6 √3 সেন্টিমিটার। এটা হয়ে গেল আমাদের কি? না এটা লম্ব দৈর্ঘ্য বা মধ্যমার দৈর্ঘ্য। আর ভরকেন্দ্র যেহেতু ও, তাহলে এই ভরকেন্দ্র ও আমরা কি জানি, এই মধ্যমাটাকে কি করে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে পিও, পিও এর দৈর্ঘ্য কত হবে? না পিওর দৈর্ঘ্য আমরা জানি 2/3 ইন্টু পিটি। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 2/3 ইন্টু 6 √3। তাহলে এটা কাটলে হয়ে যাবে আমাদের কত? না 4 √3 এত সেন্টিমিটার। চলো 6 দাগের অঙ্ক দেখো। 6 দাগে কি বলেছে? এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু আমার বলেছে x² - 4y। এখানে কি বলেছে? এর চল সংখ্যা ও মাত্রা অনুপাত কত? চল কটা? চল হচ্ছে আমার দুটি। চল আমার দুটি। কত কত? এক্স আর ওয়াই। আর মাত্রা কত? মাত্রা আমার 2। তাহলে চল আর মাত্রার অনুপাত কত হবে? 2:2। তার মানে 1:1। কত হবে? না 1:1। দেখো নেক্সট, 7 দাগে। 7 দাগে বলেছে এত এতের মধ্যে অবস্থিত অমূলদ সংখ্যার সংখ্যা। আচ্ছা, এর মধ্যে কতগুলো অমূলদ সংখ্যা থাকতে পারে? আমরা জানি যে কোনো জায়গায় অসংখ্য অমূলদ সংখ্যা বা অসংখ্য অমূলদ সংখ্যা নির্ণয় করা সম্ভব। তাহলে অবশ্যই করে এটা কি হয়ে যাবে? অসংখ্য হয়ে যাবে, তাই তো? অসংখ্য হয়ে যাবে। তারপরে দেখো 8 দাগ। বলেছে ত্রিভুজ এবিসি এর এবি ও বিসি বাহুর দুটির মধ্যবিন্দু ডি ও ই বলে দিয়েছে। ইডিসি এর মান বলে দিয়েছে। আচ্ছা, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ বলেছে, তাই না? তাহলে সমবাহু ত্রিভুজ আমার আঁকতে হবে আগে। এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয় এবং দুটো বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে কত কত, আগে নামগুলো লিখে নিই। নাম দিয়েছে এ, বি আর সি। এবিসির এসি ও বিসি বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে। এসি বাহুর মধ্যবিন্দু বলেছে ডি, তার মানে এইটা আমার ডি। বিসি বাহুর মধ্যবিন্দু বলেছে এটা আমার ই। এবার কি বলেছে? ইডিসি, ইডিসি। আচ্ছা এবি না, সরি, আমার বলেছে বিসি বাহুর মধ্যবিন্দু, তাই তো? বিসি এরকম জায়গায় বাহুর মধ্যবিন্দু, এটা ই। তাহলে যেহেতু আমার এটাতে কোন একটা বলেছে, তার মানে এটা অবশ্যই করে জুড়তে হবে, যেহেতু দুটোই মধ্যবিন্দু। তাহলে এখান থেকে আমরা এমনিতেই বলতে পারি যে, আচ্ছা এটা পরের পেজে, একটু পেজে করেই নি। এবি করে, না এবির সাথে অবশ্যই করে কে সমান্তরাল হয়ে যাবে? ডিই সমান্তরাল হয়ে যাবে, তাই তো? দেখো একটুখানি, এই এবির সাথে এই ডিই সমান্তরাল কেন? কারণ আমরা
পড়েছিলাম যে কোনো একটা ত্রিভুজের যদি যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু গামী যে সরলরেখা হবে সেই সরলরেখা তৃতীয় বাহুর অবশ্যই করে সমান্তরাল এবং অর্ধেক হবে। তাহলে তাই যদি হয় তাহলে এটা এর সমান্তরাল হবে। এইটা এর যদি সমান্তরাল হয়ে যায় তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে অবশ্যই করে সমান হবে, তাই না? তাহলে আমি লিখতে পারি কোণ বি এ আচ্ছা কোণ বিএসি ইকুয়ালস টু কি হবে কোণ ইডিসি হবে। দেখো বিএসি এইটা, ইডিসি কোণটা এইটা, এই দুটো কোণ সমান হবে। কেন? কারণ তারা অনুরূপ কোণ, তাই না? কেন এরা যদি হয় তাহলে এখান থেকে ছেদক কে ছিল? এসি ছেদক ছিল, আর তার জন্য এরা কি কোণ ছিল? অনুরূপ কোণ ছিল। তাহলে এখান থেকে আমার আবার বলে দিয়েছে প্রশ্নে, কি বলেছে না ইডিসি 75 ডিগ্রি বলেছে, এটা বলেছে 75 ডিগ্রি, এটা কত বলেছে? এটা বলেছে 35 ডিগ্রি। তাহলে এটা 75 হলে এটাও 75 হবে। তাহলে অতএব বিএসি কত? না 75 ডিগ্রি। আবার আবার বলেছে যেহেতু ডিসিই এটা বলেছে যেহেতু 35 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি অতএব কোণ এসিবি ইকুয়ালস টু এটাও 35 ডিগ্রি, কারণ এই দুটো একই কোণ, একই কোণ এই দুটো একই কোণ যদি হয় তাহলে বলো অতএব কোণ এবিসির মান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 110 ইকুয়ালস টু 70 ডিগ্রি হবে। কারণ এইটা হলো এ কোণ, এইটা আমার সি কোণ, এটা আমার বের করতে বলেছে বি কোণ। ঠিক আছে, চলো নেক্সট দেখো। তাহলে এটা অ্যান্সার কত হয়ে গেল আমাদের? 70। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল 70। দেখো এর পরে কি বলেছে, বলেছে একটি সমবাহু ত্রিভুজ ও তার পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? এত ইস্টু এত এত এত। আচ্ছা, সমবাহু ত্রিভুজ তার ক্ষেত্রফল আমরা জানি, সমবাহু ত্রিভুজের বাহু যদি এ হয়, সমবাহু ত্রিভুজের বাহু যদি এ হয়, আমরা এখানে লিখি কত 9 দাগ। ধরো লিখলাম সমবাহু ত্রিভুজের বাহু ইকুয়ালস টু এ একক আমি লিখলাম। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হয়ে যাবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এত বর্গ একক। আর কি? তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হবে? √3/2 ইন্টু বাহু, এটা হবে। আর সমবাহু ত্রিভুজের যেটা উচ্চতা হবে, দেখো এখানে যেহেতু সমবাহু ত্রিভুজ আমি প্রথমে, আচ্ছা এখানে একটা যদি ছোট্ট করে এঁকেও দিই, এবার সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত বলেছে, এই যে পরিবৃত্ত। এবার যদি দেখো পরিবৃত্তের কেন্দ্র, তাই না, সেটা কি হবে? এই বরাবর হবে না? এই বরাবর হয়ে এই ভর কেন্দ্রর উপরের পার্টটুকু হবে, এই উপরের পার্টটুকু, নিচের পার্টটুকু নয়, স্রেফ উপরের পার্টটুকু। তাই যদি হয় তাহলে এইটা আমাদের উচ্চতা, আর তাহলে ভর কেন্দ্র থেকে উপরের দৈর্ঘ্য কত হবে? তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ যেটা, সেটা কত হবে? √3/2 ইন্টু এ, এর কত গুণ হবে? 2 এর 3 গুণ হবে। তাহলে এখানে যদি কাটাকুটি করা হয় তাহলে a/√3 এত একক হবে। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল কত পাচ্ছি আমি?
পরিবৃত্তের ক্ষেত্রফল কত পাচ্ছি? পাই আর স্কয়ার। তাহলে পাই ইন্টু আর এর মানে এইটা। তাহলে বাই রুট থ্রি তার হোল স্কয়ার। তাহলে আমি পাচ্ছি পাই বাই থ্রি এ স্কয়ার এত বর্গ একক। এবার যেহেতু অনুপাতটা বের করতে বলেছে, তাহলে কত হবে? রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কয়ার ইস টু পাই বাই থ্রি এ স্কয়ার। তাহলে এখান থেকে এ স্কয়ার স্কয়ার যদি উঠে যায়, তাহলে এখানে কত হয়ে যাবে? থ্রি রুট থ্রি আর এ স্কয়ার স্কয়ার কেটে গেল ইস টু ফোর পাই। থ্রি রুট থ্রি ইস টু ফোর পাই, এটা হবে এর অনুপাত। থ্রি রুট থ্রি ইস টু ফোর পাই। যেহেতু আগে কোনটা বলেছে, আগে বলেছে ত্রিভুজ, ঠিক আছে, আগে ত্রিভুজ পরে পরিবৃত্ত। এরপরে বলেছে পাই হলো কোনটি? আচ্ছা, পাই কিভাবে পাবো দেখি। এখানে এখানে অপশন টেস্ট ছাড়া কোনো উপায় নেই, এখানে করে দেখতে হবে একটু। কারণ পরিধি কত? পরিধি আমার টু পাই আর, আর নিচে কি বলেছে? ব্যাস। ব্যাস মানে আমার টু আর। টু আর আর এখান থেকে পাই আর কেটে আমাদের কি পড়ে থাকবে? পাই পড়ে থাকবে। তার মানে আমাদের আর অপশন চেক করার দরকার নেই, এটাই আমাদের সঠিক অ্যান্সার। তারপরে কি বলেছে? এত এ হলে কোনটি হবে, তাই তো? তাহলে এখানে 11 দেখো, লগারিদমের অঙ্ক। হাফ লগ থ্রি এম প্লাস থ্রি লগ থ্রি এন ইকুয়ালস টু কত? না, 1। তাহলে এখান থেকে আমি যদি লসাগু করে নিই, তাহলে কি পাচ্ছি? লগ থ্রি বেস এম প্লাস সিক্স লগ থ্রি বেস এন ইকুয়ালস টু কত? না, 2। কারণ এখানে আমি লসাগু করে দুই বসে একবারে কনভার্ট করে দিলাম। তাহলে এখানে আমি পাচ্ছি কত? লগ থ্রি বেসে এম প্লাস লগ থ্রি বেসে এন টু দি পাওয়ার সিক্স। যেহেতু এপাশে আগে সহগটা আছে, সেটা কোথায় চলে যাবে? এন এর পাওয়ারে চলে যাবে। ইকুয়ালস টু কত? না, 2। তাহলে এখান থেকে কত পাবো? লগ থ্রি বেসে এম এন টু দি পাওয়ার সিক্স। এটা গুণের সূত্র অ্যাপ্লাই হয়ে গেল, এখানে হয়ে গেল 2। এবার যদি এটা আমি লগ দাঁড়াই, তাহলে এখানে কত পাবো? এম এন টু দি পাওয়ার সিক্স ইকুয়ালস টু থ্রি স্কোয়ার। তাহলে এম এন টু দি পাওয়ার সিক্স ইকুয়ালস টু কত পাচ্ছি? না, 9। এটাই আমাদের অ্যান্সার। এম এন টু দি পাওয়ার সিক্স ইকুয়ালস টু 9। এম এন টু দি পাওয়ার সিক্স ইকুয়ালস টু 9, অপশন এ। তারপরে দেখো 12 দাগ। 12 দাগ কি বলছে? যে এত বিন্দু এত এত বিন্দু দুটি সংযোগ সরলরেখাংশকে অন্তর্বিভক্ত করলে কি এর মান নির্ণয় করো। এখানে এত ইস্টু এত অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাই তো? তাহলে দেখো, যেহেতু এক্স এর মান দুটো সবকটাতেই দেওয়া আছে, তাহলে এক্স এর মান আমার না বের করলেও হবে। আমার শুধুমাত্র যেহেতু কে এর মান নির্ণয়, তাহলে ওয়াই এরটা চেক করলে হয়ে যাবে। তো ওয়াই এরটা আমরা কি করে চেক করি? যেহেতু 1:2 অনুপাতে বিভক্ত করছে, তাহলে 1 ইন্টু কে, তাহলে বা এরকম লিখছি কে ইন্টু 1 প্লাস টু ইস বা এরকম এসে কত ছিল? -2, তাই তো? তাহলে -2 বাই বাই কত? না, বাই আমার 1 প্লাস 2 ইকুয়ালস টু আমার কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। কারণ ওয়াই স্থানাঙ্ক এখানে কত? এখানে আমার 2। সেই দুইটাই আমার এটা হবে, কারণ এটা আমার ওয়াই স্থানাঙ্কর মান। কারণ আমরা এক্স টা নির্ণয় করিনি এই জন্য, কারণ আমাদের এক্স এর মান সবকটা দেওয়া আছে, এক্স এরটা লাগবে না, শুধুমাত্র কি এর মান নির্ণয় করতে বলেছে, ওই জন্য আমরা শুধুমাত্র ওয়াই এর মানটা চেক করব। ওয়াই এর মানটা চেক করব, ঠিক আছে? তাহলে এখান থেকে কত পাবো? কে মাইনাস ফোর বাই থ্রি ইকুয়ালস টু কত? 2। তাহলে কে মাইনাস ফোর ইকুয়ালস টু কত? 6। তাহলে কে ইকুয়ালস টু কত হবে? না, 10 হবে। তাহলে কে এর মান কত হবে? না, অপশন এ 10 হচ্ছে। একটি পরিসংখ্যা বিভাজন ছকে সকল শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যার যোগফল কত হবে? বলেছে কি সকল শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যার যোগফল সর্বদা কত হবে? অবশ্যই করে 1 হবে। তারপরে দেখো, একটি পরিসংখ্যা বিভাজন ছকে একটি শ্রেণীর মধ্যমান d এবং শ্রেণী দৈর্ঘ্য x হলে শ্রেণীর ঊর্ধ্বসীমা কত হবে? আমরা জানি কোন শ্রেণীর ঊর্ধ্বসীমা কিভাবে বের করতে হয়। ঊর্ধ্বসীমা বা নিম্নসীমা। দেখো, ঊর্ধ্বসীমা কি করে বের করি? ঊর্ধ্বসীমা বের করি মধ্যমান যোগ শ্রেণী দৈর্ঘ্য বাই 2। তার মানে, আর নিম্ন সীমাটা কি হয়? নিম্ন সীমাটা আমরা যদি দরকার হয়, তখন হবে মধ্যমান বিয়োগ শ্রেণী দৈর্ঘ্য বাই 2। তাহলে এখান থেকে যেহেতু আমাদের বলেছে কি
ঊর্ধ্ব সীমানাটা নির্ণয় করতে বলেছে, তাহলে ঊর্ধ্ব সীমা কত হবে, শ্রেণী দৈর্ঘ্য মধ্যমান কত বলেছে ডি, তার মানে ডি প্লাস শ্রেণী দৈর্ঘ্য x/2, তাহলে এটা কোথায় আছে, ডি প্লাস x, এটা অপশন সি। তারপরে এগুলো আর দরকার পড়ছে না, কারণ আমার এখানে পেজে হয়ে গেছে। আহ, আচ্ছা, এটা 2 দাগ, এটা 1 দাগ। আচ্ছা, আমি এখানে পরে এখান থেকে ডিলিট করে দেবো। আমাদের 1 দাগ পর্যন্ত শেষ হলো, আমরা এবার 2 দাগের অঙ্কে দেখি। দেখো 2 দাগে কি বলছে, যে পি অফ এক্স 5 ঘাতযুক্ত যদি বহুপদী সংখ্যামালাকে কিউ অফ এক্স একটি 3 ঘাতযুক্ত বহুপদী সংখ্যামালা দিয়ে ভাগ করা হয়, তাহলে ভাগফল বাহু হিসেবে এত এত বহুপদী সংখ্যামালা পাওয়া যায়, তাহলে এত সর্বোচ্চ ঘাত কত হবে। ভালো করে বোঝো প্রশ্নটা। 2 এর 1 দাগ কি বলছে, পি অফ এক্স এমন একটা বহুপদী সংখ্যামালা দিয়েছে যেটার ঘাত কত, সর্বোচ্চ ঘাত কত না 5, এর সাথে আরো কিছু আছে, কিন্তু সর্বোচ্চ ঘাত কত 5। কিউ অফ এক্স দিয়ে ভাগ করা হয়েছে, কিউ অফ এক্স এর সর্বোচ্চ ঘাত কত 3, প্লাস মাইনাস দিয়ে ডট 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 আছে। এদের ভাগ করে যে ভাগফলটা আমি পাবো সেটাকে এরা দিয়েছে আর অফ এক্স, এটা হচ্ছে ভাগফল। এই ভাগফলের সর্বোচ্চ ঘাত কত হবে, দেখো এখানে যেহেতু 5 আছে, এটা 3, তাহলে ভাগফলে অবশ্যই করে কত থাকবে, পাওয়ারে এক্স এর স্কোয়ার থাকবে, সর্বোচ্চ ঘাত 2 থাকবে। আবার যদি আমি দেখি যে ভাগশেষ যেটাকে আমাদের লিখেছে এস অফ এক্স, সেই এস অফ এক্স এর সর্বোচ্চ ঘাত কত থাকবে না, এটা আমাদের এক্স এর পাওয়ারে 2 থাকবে। কেন না, যদি আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল যদি দেখো এরকম, যদি দেখো যে 9x⁵ আছে, একে আমাকে ভাগ করতে দিয়েছে ধরো 2x² দিয়ে ভাগ করতে দিয়েছে, বা 2x³ দিয়ে ভাগ করতে দিয়েছে, তখন এখানে যে আর অফ এক্স সেটা কত হবে, আর অফ এক্স হয়ে যাবে আমার, দেখো 4 বার যাবে আর এক্স এর 2 থাকবে। আর এস অফ এক্স আমার কত থাকবে, শুধুমাত্র x² পড়ে থাকবে, কারণ 4 × 2 = 8, আর এখানে যেহেতু 9 আছে তার মানে একটা পড়ে থাকবে x²। ঠিক আছে, ওই জন্য এর সর্বোচ্চ ঘাত আমার 2 হতে পারে, এরও আমার সর্বোচ্চ ঘাত 2 হতে পারে। ঠিক আছে, তাহলে 2, 2 হতে পারে। তারপরে দেখো কি বলছে, তারপরে বলছে যে কোনো একটি বইয়ের ধার্য মূল্য বলেছে 150 টাকা, তাহলে মার্ক প্রাইস কত বলে দিয়েছে, মার্ক প্রাইস বলে দিয়েছে 150 টাকা। তাহলে সেল প্রাইস আমরা কি করে বের করি, মার্ক প্রাইসের উপরে যেটা ডিসকাউন্ট দেওয়া হয় সেটা আমরা বাদ দিই, তাই না। তার মানে 100 - 10/100, তার মানে মার্ক প্রাইস কত 150 ইন্টু, এখানে ডিসকাউন্ট লিখে দিই তাহলে বেশ হবে, ডিসকাউন্ট, তাহলে 100 - 10 মানে 90 বাই কত 10, একটা শূন্য একটা, একটা শূন্য একটা, তাহলে 9 × 15 কত 135, এত টাকা। তারপরে দেখো, তারপরে 3 দাগ, 3 দাগের কোশ্চেনে বলেছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে 10% বৃদ্ধি পেলে শতকরা কত বৃদ্ধি। আচ্ছা দেখো 10% বৃদ্ধি, 10% মানে কত না, 10% মানে আমরা জানি 10/100, তার মানে 1/10, তাই না, 1/10। তাহলে আমি যদি আগেরটা যদি 10 ধরে নিই, তাহলে আমি এরকম ধরে নিই, ধরি ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য equals to 10x এত একক, 10 ধরে নিলাম, কেন, কারণ যেহেতু আমাদের ভগ্নাংশ করে আমরা যেটা পাচ্ছি নিচে 10, ওই যে 10 ধরে নিলাম যাতে হিসাবে সুবিধা হয়। 10 না ধরলেও হবে, শুধু x ধরলেও হবে, কোনো সমস্যা নেই, বা শুধু a ধরলেও হবে, কোনো সমস্যা নেই। দেখো আর এটা শর্টকাটে আমি করতে পারতাম, কিন্তু শর্টকাটে যেহেতু 2 নম্বরের অঙ্ক, সেহেতু শর্টকাটে করলে 2 নাম্বার পুরো নাও দিতে পারে, যার জন্য একটু বিশ্লেষণ করে লেখাটাই শ্রেষ্ঠ হবে। দেখো যেহেতু বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেছি, তাহলে এখানে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু 10x তার স্কোয়ার, এত বর্গ একক। তার মানে
এরপরে যেটা পাবো যে নতুন দৈর্ঘ্য, নতুন বাহুর দৈর্ঘ্য, নতুন বাহুর দৈর্ঘ্য কত পাবো? যেহেতু কত বৃদ্ধি? 10 এ 1 বৃদ্ধি। তাহলে কত হবে? 10x প্লাস 10x ইন্টু 10/100। এবার দেখো এখান থেকে কাটাকুটি করার পরে 11x এত একক হয়ে গেল। তাহলে নতুন ক্ষেত্রফল কত হলো? নতুন ক্ষেত্রফল কত হলো? 11x মাইনাস 10x, সরি, নতুন ক্ষেত্রফল, তাই না? নতুন ক্ষেত্রফল কত হবে? না √3/4 ইন্টু 11x তার হোল স্কয়ার এত বর্গ একক। এবারে তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি কতটা হয়েছে? ক্ষেত্রফলের বৃদ্ধি কতটা হয়েছে? না √3/4 ইন্টু 11x তার হোল স্কয়ার থেকে যদি আমরা পুরোনোটা বাদ দিই 10x তার হোল স্কয়ার, তাহলে কত হবে? √3/4 কমন নিলে 121x স্কয়ার মাইনাস 100x স্কয়ার। তাহলে √3/4 ইন্টু এক সরি বিয়োগ করলে যেটা থাকবে সেটা হলো 21x স্কয়ার। ঠিক আছে, এত বর্গ একক। তাহলে শতকরা বৃদ্ধি কতটা? শতকরা বৃদ্ধি আমাদের হবে √3/4 ইন্টু 21x স্কয়ার, নিচে আমাদের √3/4 ইন্টু কত? না 100x স্কয়ার ইন্টু কত? 100। এই x স্কয়ার কাটলো, √3/4 √3/4 কাটলো, তাই না? আর এখান থেকে 100 কাটলো, মানে কত হবে? না 21 ভাগ হবে। কত? 21 ভাগ, শতকরা 21 ভাগ। তারপরে দেখো তারপরে বলেছে কত দাগ? 4 দাগ। দেখো দিয়েছে x টু দি পাওয়ার y ইকুয়ালস টু y টু দি পাওয়ার x, কিন্তু আমাদের বলে দিয়েছে কি x ইকুয়ালস টু কত বলেছে? 2y বলে দিয়েছে। তাহলে x এর মান যদি আমরা এখানে বসাই তাহলে 2y টু দি পাওয়ার y y হবে, আর এখানে কত হবে? y টু দি পাওয়ার 2y, তাই না? তার মানে এখানে যদি আমি এটা ভেঙে দিই 2 টু দি পাওয়ার y ইন্টু y টু দি পাওয়ার y ইকুয়ালস টু y টু দি পাওয়ার 2y, এক পাশে y গুলো নিয়ে গেলে পেলাম y টু দি পাওয়ার 2y মাইনাস y ইকুয়ালস টু কত? 2 টু দি পাওয়ার y। তাহলে এখানে পেলাম y টু দি পাওয়ার y ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার y। যেহেতু আমাদের পাওয়ার গুলো সেম আছে তাহলে বেসটা অবশ্যই করে সেম হবে। তাহলে y ইকুয়ালস টু কত? না 2। আমার y এর মান বের করতে দিয়েছিল। তারপরে 5 এর দাগের অঙ্ক, 2 এর 5 এর দাগে কি বলেছে? 3.2 ও 3.3 এদের মধ্যে একটি মূলদ ও একটি অম্লদ। আচ্ছা, মূলদ আমরা কি করে লিখবো? যেটাকে পি বাই কিউ আকারে লেখা যাবে। তার মানে আমি যা কিছু লিখে দিতে পারি। 3.2 এর থেকে বেশি হতে হবে, তার মানে 2, ধরো 251 এরকম লিখে দিলাম। ঠিক আছে, তুমি এরকম ভাবে আরো কিছু যা কিছু মনের মতো করে লিখে দেবে, কিন্তু 2.3 যেন না হয়। 2.2 তে পরে তুমি আরো কিছু যা কিছু জুড়ে দাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা কিন্তু একটা, ঠিক আছে, ডট ডট মানে বুঝো না, এখান থেকে পরপর এভাবে পয়েন্টে চলবে না, এইভাবে এখানে শেষ হবে। এরপরে তুমি আরো লিখতে পারো যে 3.257 বা 3.221 বা 3.21, ঠিক আছে, এইভাবে এটসেট্রা এটসেট্রা লিখতে পারো। অম্লুত কেমন? কি লিখতে পারো? অম্লুত তুমি লিখতে পারো 3.3, আচ্ছা 3 লেখা যাবে না, কারণ আমার 3 এর মধ্যে লিখতে হবে। তাহলে 251 এরকম লিখলাম, 251 ডট 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 ডট। ঠিক আছে, এবার তুমি নিজের মতো করে আরো বানিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে বলেছে এত বিন্দু যদি সমরেখ হয় তাহলে দেখাও যে এইটা হবে। 7 দাগ। দেখো সমরেখ বলে দিয়েছে, যদি সমরেখ হয় বিন্দু তিনটি কি বলেছে? বিন্দু তিনটি সমরেখ। বিন্দু তিনটি সমরেখ মানে তার ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? অবশ্যই করে 0 হবে। তাহলে হাফ ইন্টু a ইন্টু b মাইনাস 2 প্লাস 0,
এটা যেহেতু জিরো আছে, এ টু যেহেতু এক্স টু যেহেতু জিরো আছে, তার মানে ওটা চেক করার দরকার নেই। তারপরে চলে যাও টু ইন্টু জিরো মাইনাস কত না বি, এখানে মড, এইটা ইকুয়ালস টু কত হবে না ইকুয়ালস টু হবে জিরো। তার মানে আমি এখান থেকে বলতে পারি এ বি মাইনাস টু এ আর এখানে হয়ে গেল আমাদের মাইনাস টু বি ইকুয়ালস টু কত জিরো। তাহলে এখান থেকে বলতে পারি টু টু এখানে লেখা যাবে টু এখানে মাইনাস, এটা এ বি লিখে দিলাম, এ প্লাস বি ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে পাবো আমি এ বি ইকুয়ালস টু টু ইন্টু এ প্লাস বি। এবার আমাদের কি লিখতে বলেছে, আমরা পেলাম যেটা সেটা এরকম পেলাম এ প্লাস বি, তার নিচে যদি আমি এ বিটাকে নিয়ে আসি তাহলে এটা পাশে কত চলে আসবে হাফ, তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস টু হাফ। এটাই আমাদের প্রমাণ ছিল, ঠিক আছে। দেখো তারপরে সাতের দাগের মিনিটের কাটার দৈর্ঘ্য কত 7, তাহলে আর এর মান কত বলেছে 7 সেন্টিমিটার বলেছে। 90 ডিগ্রি মানে কত 90 ডিগ্রি বাই 360 ইকুয়ালস টু কত 1/4, তাই না। তার মানে অতএব ঘড়ির কাঁটা কতটা দৈর্ঘ্য ঘুরবে, অতএব পরিধি যেটা হবে সেটাই, পরিধি কত হবে না 2 × 22/7 ইন্টু আর এর মান কত 7 ইন্টু 1/4। তার মানে এটা কত হবে 2 দিয়ে এখানে কাটলাম 2 দিয়ে কাটলাম এখানে 11, 7 দিয়ে এখানে 7, তার মানে 11 সেন্টিমিটার। তার মানে ঘড়ির কাঁটাটির দৈর্ঘ্য কত মানে মোট কতটা পথ ঘুরবে 11 সেন্টিমিটার পথ ঘুরবে। তারপরে 7 পরে দেখো 8 হচ্ছে এবিসি একটি সমবাহু ত্রিভুজের, এটা বলে দিয়েছে। আচ্ছা তাহলে পরিবেশটা নির্ণয় করো। দেখো এটা একটা ত্রিভুজ বলেছে, এই ত্রিভুজের পরিবেশ আছে তাই তো, একটা পরিবৃত্ত, এটা যদি পরিবৃত্ত হয়, আচ্ছা এরপরে আবার একটা এখানে এডি মধ্যমা বলেছে তাই তো। দেখো এটা ডি, এটা এ, এটা বি, এটা সি। দেখো বি কোণের সাথে সি কোণ সমান, তাহলে এই কোণের সাথে এই কোণটা সমান, তার মানে এই বাহুটা আর এই বাহুটা অবশ্যই করে সমান হবে। এদের মান কত করে বলেছে, এদের মান বলে দিয়েছে √2, এর মানও তাহলে √2 হবে। আর বলেছে বিসির মান যা হবে আমার এডি তার অর্ধেক হবে, এডি কি হবে বিসির অর্ধেক হবে, তাই না। আর যদি তাই হয় এবং এটা কি বলেছে মধ্যমা বলেছে, মধ্যমা তার মানে কি এটা কি এদের মধ্যবিন্দু। তার মানে আমি বলতেই পারি যেহেতু যেহেতু আমি এখানে কি লিখবো না এরকম লিখতে পারি যে ধরো এডি এডি লম্ব বিসি এবং এডি মধ্যমা, তার মানে অতএব আমি বলতে পারি আর এখানে বি কমা দিয়ে সরি ডি কমা দিয়ে বিসি এর মধ্যবিন্দু। তার মানে অতএব কোণ বিএসি কত পাবো না 90 ডিগ্রি হবে। তাহলে আমি এখান থেকে কোণ বি অতএব বিসি বাহুর দৈর্ঘ্য কত পাবো, বিসি বাহুর দৈর্ঘ্য পাবো √2 স্কোয়ার যোগ √2 স্কোয়ার। তার মানে এখান থেকে পাবো আমি কত না 2 পাবো, 2 সেন্টিমিটার। তাহলে পুরোটা কত, পুরোটা আমার 2, তার মানে বিডি কত 1, সিডি কত 1 আর এডি কত সেটাও আমার 1, তাই না। যেহেতু এডির মান কত হবে, এডি হবে BC/2, তার মানে 2/2 = 1 সেন্টিমিটার।
তার মানে এটা 1 সেন্টিমিটার, মানে এটাই হচ্ছে আমার পরিবৃত্তের কি, এটাই হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, বা এটাও বলতে পারি বা এটাও বলতে পারি। ঠিক আছে, পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো, সেটা বেরিয়ে গেল 1 সেন্টিমিটার। নেক্সট, তারপরে দেখো -5,5টি বিন্দু থেকে সমদূরবর্তী। আচ্ছা, তাহলে আমি যদি একটা অক্ষ টেনে নিই, যদি আমি একটা অক্ষ টানি এরকম ভাবে, দেখো এবারে যদি একটা বিন্দু আমার যে দেওয়া আছে কত -5,5টি, তাহলে -5 দূরত্ব মানে কি, এক্স এর ঋণাত্মক দিকে সে -5 ঘর গেছে এই বিন্দুটা, তার মানে এই দূরত্বটা কত 5, আর এই দূরত্বটা কত গেছে না 5টি। এই দূরত্বটা কার দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব, কার থেকে, এক্স অক্ষ থেকে ওই বিন্দুর লম্ব দূরত্ব 5টি, আর ওয়াই অক্ষ থেকে ওর লম্ব দূরত্ব কত না 5। বলেছে এই দুটো দূরত্ব সেম, তাহলে 5t ইকুয়ালস টু যদি 5 হয়, তাহলে t ইকুয়ালস টু কত হবে, অবশ্যই করে 1 হবে। কত না 1, t এর মান কত না 1। এটা কত দাগের ছিল 9। তারপরে দেখো 10 এর দাগে বলেছে এবিসিডি সামান্তরিকের এপি ও বিপি হলো যথাক্রমে এ ও বি এর অন্তঃসমদ্বিখণ্ড, তাহলে এপি ইকুয়ালস যদি 3 হয়, বিপি যদি 4 হয়, তাহলে এ বি এর মান নির্ণয় করো। দেখো ছবিটা এত ছোট আছে, আমি ছবিটা একটু বড় করে এঁকে নিচ্ছি। এবার নাম দিয়ে দেব এ বি সি ডি বলেছে, তাই তো? তাহলে এ বি, আচ্ছা না, নাম যেহেতু এখানে ছবি দেওয়া আছে, সরি, ছবিতে নাম দেওয়া আছে, এটা এ, এটা বি, এটা সি, আর এটা ডি, এরকম দেওয়া আছে। তাহলে আর এটা আমার কত দেওয়া আছে না পি। আমরা জানি যে এটা একটা কি, এটা একটা কি সমকোণ, কারণ কি সামান্তরিকের কর্ণ কি করে, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাই এটা বলেছে 3, এটা বলেছে 4, তাই যদি হয় 3 আর 4 সেন্টিমিটার যদি হয়, তাহলে বলো এবি দৈর্ঘ্য কত হবে, অবশ্যই করে না কত হবে, আমরা জানি 5 সেন্টিমিটার হবে, তাই না? কেন, কারণ এবি দৈর্ঘ্য আমরা কি করে পাই না, রুট ওভার অফ এপি স্কোয়ার যোগ পিবি স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার অফ 3 এর স্কোয়ার যোগ 4 এর স্কোয়ার। তাহলে রুট ওভার অফ 9 প্লাস 16 ইকুয়ালস টু রুট 25 ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। কেন এখানে এটা লিখতে পারলাম, যেহেতু কোণ এপিবি ইকুয়ালস টু কত না 90 ডিগ্রি। সেটাও কেন হলো, কারণ এটা হলো সামান্তরিকের ধর্ম, তাই না? সামান্তরিকের কোন ধর্ম, যে কর্ণদ্বয় কি করে, কর্ণদ্বয়ের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে কর্ণদ্বয়ের ধর্ম এটা। ঠিক আছে, আমি এখানে ছোট জায়গায় লিখতে পারলাম না, তাই আমি বলে দিলাম যে কি, যে সামান্তরিকের কর্ণ পরস্পরকে কি করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে। তাই যেহেতু সমকোণে, তার মানে এটা 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, তারপরে দেখো 11, 11টা কি বলেছে, কোনো সমাধান না থাকলে কে এর মান কত। কোনো সমাধান থাকে না, কখন থাকে না, যখন আমরা জানি যারা কি হয়, পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল যখন হয়, তখন তারা কি হয় না, তাদের কোনো সমাধান থাকে না, কারণ তারা সমবাহিত হয় না। সমাধান কাদের থাকে, এদের থাকে। আর যদি একটার উপরে আর একটা যদি পড়ে, তাই না, একটা উপরে যদি আর একটা পড়ে, তখন সমাধান থাকবে অসংখ্য, এটা মাত্র একটি মাত্র সমাধান থাকবে, আর এটা কখনো সমাধান থাকবে না। এটা কখন থাকবে না, যখন a1/a2 equals to b1/b2 not equals to c1/c2 হবে তখন। তাহলে যেহেতু আমাদের মানগুলো বলে দিয়েছে, তাহলে মানগুলো বসিয়ে দিই। এর মান কত, a1 এর মান আমাদের 1, b1 এর মান কত 1,
ইকুয়ালস টু সরি a1 বাই a2 এর মান 1/1, b1 এর মান কত, b1 এর মান আমাদের +4, আর b2 এর মান কত, b2 এর মান আমাদের k + 3, নট ইকুয়ালস টু দেখো আছে পাশে c1 এর মান, c1 এর মান কত আছে না 3 আছে, +3, আর c2 এর মান কত আছে, c2 এর মান আছে -4। দেখো অনেকের মনে হতে পারে এটা -3 এটা +4 আছে, তা কিন্তু নয়, কারণ এটা সূত্র এইভাবে দেওয়া আছে, সমীকরণটা যেটা হবে সেটা আমরা কিভাবে লিখি, উল্টো করে লিখি, তাই না, সমীকরণটাকে আমরা ওই পাশে দিয়ে লিখি। তা তুমি এভাবে লিখলেও কোনো সমস্যা নেই, তুমি যদি এখানে -3 এখানে -3 দিয়ে লেখো, এখানে +4 দিয়ে লেখো, তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটাও লিখতে পারো বা উল্টোটা করেও লিখতে পারো, কোনো সমস্যা হয় না। তো যেহেতু আমাদের এই পার্টটা দরকার নেই, আমাদের বলেই দিয়েছে যে এদের কোনো সমাধান থাকবে না, তাহলে আমরা প্রথম দুটো নিয়ে কাজ করব, তাই না, তাহলে অতএব k+3 কত না 4, তাহলে এখান থেকে k এর ভ্যালু কত আসবে না 1, কত আসবে না k এর ভ্যালু আসবে 1 1। তারপরে দেখো পরিসংখ্যাগুলো দিয়ে দিয়েছে, একটা চতুর্থ স্থানেরটা দেওয়া নেই, বলেছে মোট পরিসংখ্যা দিয়ে দিয়েছে, তাহলে চতুর্থ স্থানেরটা কত হবে। তাহলে দেখো যদি আমরা এরকম এগুলো যোগ করে দিই সব, তাহলে কত হবে 5 + 3 + 9 + 5 + 2 + 5 + 4, আর যেটা চতুর্থ স্থানে যেটা বলা নেই সেটা আমরা x ধরে নিচ্ছি, ইকুয়ালস টু কত হবে 45 হবে, যেহেতু মোট পরিসংখ্যা আমার বলে দিয়েছে, তাই না, তার মানে এখান থেকে কত পাচ্ছি 5 + 10 5 15 15 আর 9 24 24 আর 3 27 28 29 আর 33, তার মানে 33 + x = 45, x এর ভ্যালু কত পাবো না 12, x এর ভ্যালু কত আসবে না 12, তার মানে এই যে অজানাটা কত না 12। তারপরে দেখো সরি এখানে আমি করি কারণ পরে যেহেতু জায়গা নেই, দেখো এখানে কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় শ্রেণীগুলির মধ্যবিন্দু যথাক্রমে এত 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 হলে তাহলে যে শ্রেণীর মধ্যবিন্দু 30 সেই শ্রেণীটি নির্ণয় করো। আচ্ছা দেখো 13, প্রত্যেকটা মধ্যবিন্দু কত দিয়েছে, মধ্যবিন্দু দিয়েছে 10 15 20 25 30, এগুলো হচ্ছে মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু মানে আমরা যাকে বলি মধ্যমান। আর কি বলেছে, যে শ্রেণীর মধ্যবিন্দু 30 সেই শ্রেণীটা কত হবে, সেই শ্রেণীটা কেমন হবে, তার মানে এর নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা কত সেটা বের করতে বলেছে। দেখো আমরা এখানে দেখে নেবো এদের গ্যাপ কত আছে, 5 এর গ্যাপ আছে সবার ভিতরে, 5 এর গ্যাপ, 5 এর গ্যাপ, তার মানে বুঝতে পারছি শ্রেণী দৈর্ঘ্যটা কত হবে, শ্রেণী দৈর্ঘ্যটা কত হবে না শ্রেণী দৈর্ঘ্যটা অবশ্যই করে 5 হবে। মধ্যমান আমার কত দিয়েছে, মধ্যমান আমার দিয়ে দিয়েছে 30, তাহলে আমরা জানি যে ঊর্ধ্ব সীমা কত হয় আর নিম্ন সীমা কত হয়, ঊর্ধ্ব সীমার মান হবে 30 + 5/2 = 32.5, আর নিম্ন সীমা কত হবে না নিম্ন সীমা হবে 30 - 5/2 = 27.5, তাহলে অতএব শ্রেণীটি কত হবে, শ্রেণীটি হবে 27.5 থেকে 32.5, ঠিক আছে, তাহলে এই গেল আমাদের 19 নম্বর সেটের 1 নম্বর ও 2 নম্বরের সমস্ত সমাধান। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাড়াতাড়ি করার জন্য তাহলে অবশ্যই ক্ষমা করে দেবে, আমি কমেন্ট করবে, আমি সেটা আপডেট করে দেবো। আর যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক কমেন্ট করতে ভুলবে না, আর নিচের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের মধ্যে অবশ্যই করে শেয়ার করে দেবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, গুড বাই।